নমস্কার। আজকে আমি আমার বাঙালি বন্ধু-বান্ধবদের জন্য শতাব্দীর সেরা ভূতের গল্প নামে এক বই থেকে একটি ভূতের গল্প বলতে যাচ্ছি। গল্পটির নাম হলো ফার্স্ট ক্লাস ভূত, প্রথম চৌধুরীর লেখা। তাহলে শুরু করি। আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুলে যে মফস্বলের চাইতে ভালো সেই বিশ্বাসে নয়, কারণ স্কুল সব জায়গাতেই সমান। আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে। আমরা আষাঢ় মাস তিনেক পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন। সারদা দাদা কি হিসেবে আমাদের দাদা হতেন তা আমি জানি না। তার বাড়ি আমাদের গ্রামে নয়। দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না। তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেকালে উইয়ার টিভির মতো দেদার জমিদার বাবু ছিলেন, আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল। সম্পর্ক যে কি তাও কেউ জানত না, কিন্তু ওর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন, আর সব জায়গাতেই তিনি আদর যত্ন পেতেন। তিনি একে ব্রাহ্মণ, তার উপর কথাবার্তায় ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক। তাই তিনি দাদা হন, মামা হন, দূর সম্পর্কের শালা হন, ভগ্নিপতি হন, সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন। টাকা তিনি কারোর কাছে চাইতেন না। তার নাকি কাশীতে এক বিধবা আত্মীয় ছিলেন, আবশ্যক হলে তার কাছে থেকেই টাকা পেতেন। সেই মহিলাটির নাম সুখদা। সুখদার নাকি ঢের টাকা ছিল, আর সন্তানাদি কিছু ছিল না। তাই সুখদার আপনার লোক বলে তার মানও ছিল। সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হলুম, যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি, তার নামও শুনিনি। আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা কয়ে বাঁচব। কলকাতায় আমাদের কোনো আত্মীয়স্বজন ছিল না, কোনো বন্ধু-বান্ধবও ছিল না, যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায়। আর স্কুল সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমৎকৃত হতুম না, কারণ সকালে কলকাতায় ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতন ছিল, নেহাত জলও। সারদা দাদা রোজ সন্ধ্যাবেলায় আমাদের দেদার গল্প বলতেন। জীবনে তিনি যা দেখেছেন তারই গল্প। মা অবশ্য আমাদেরকে সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তার ১৬ আনাই মিথ্যে, কিন্তু তাতে আমরা ভড়কাইনি। কেননা মিথ্যে আদালতে চলে না, কিন্তু গল্প দিন রাতে চলে। সেই যাই হোক, সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন, তবে সে কথা আমরা মার কাছে ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো, ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় পেতেন। তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালা আমাদের বাড়ি আসা বন্ধ করে দিয়েছে। পাছে মা সারদা দাদাকে বিদায় করে দেন, সেই ভয়ে মার কাছে এই গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না। তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই। রাস্তায় আলো, পথের ধারে শুধু বাড়ি, জঙ্গল নেই। ভূতেরা আলোকে ভয় করে ও মানুষের চেঁচামেচিকে। কলকাতায় আলো যতটা না থাকে, হাল্লা দেদার আছে। অত হট্টগোলের মধ্যে ভূত আসে না। সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞেস করলুম, আপনি তো শুধু পাড়া গেয়ে ভূতের গল্প করেন, আপনি কি কখনো সাহেব ভূতের দেখেছেন? সারদাদা উত্তর করলেন, দেখব কোত্থেকে? সাহেবরা তো এদেশে আর মরে না। না মরলে তারা ভূত হবে কি করে? দেখো, ট্রেনে এত বড় বড় কলিশন হয়, তাতে হাজার হাজার দেশি লোক মরে, কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমনি কথা কি কখনো শুনেছ? তবে এত গোরস্থানে কারা পোতা আছে? সব ফিরেঙ্গি। তবে দু চারজন যে মরে না এমন কথা বলছি নে। তবে যারা মরে ভূত হয় তাদের আমরা দেখা পাইনি। কেন? এ দেশে তারা গাছেও থাকে না, পায়ে হেঁটেও বেড়ায় না, তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায়।
আর ফিরিঙ্গিরা ভূতেরা সেকেন্ড ক্লাস গাড়িতে। তবে একবার একজনের দেখা পেয়েছিলুম, আর তার হাতে যে শাস্তি পেয়েছিলুম তার বলবার কথা নয়, আজও মনে হলে কান্না পায়। আমরা সেই সাহেব ভূতের কথা শুনতে চাই। সারদাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপরে বললেন, আচ্ছা বলছি শোনো, কিন্তু এই গল্প যেন আর কাউকে বলো না। কেন? কি জানি আবার যদি মানহানির মামলায় পড়ে যায়। মরা লোকেরাও মানহানি করলে জরিমানা হয়, জেলও হয়। আবার জেল খাটতে আমার ইচ্ছে নেই। এরপর সারদাদা বললেন, আমি একবার কলকাতা থেকে কাশী যাচ্ছিলাম। হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে। তাই একটা খালি ফার্স্ট ক্লাস কামরায় উঠে পড়লুম, এই মনে করে যে পরের স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকবো। গাড়ি তো ছাড়লো, অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো। ঝাড়া সাড়ে 6 ফুট লম্বা, মুখ রক্তবর্ণ, চোখগুলির গুগলির মতো, আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে, আর সব বিলেতি মদ। সে ঘরে ঢুকেই বলল, কালা আদমি নিচু যাও। আমার তখন ভয়ে নাড়ি ছেড়ে গিয়েছে। আমি কাঁপতে কাঁপতে বললুম, হুজুর अभी की করে নিচে जाएगा, दूसरा स्टेशन में उतर जाएंगे। সাহেব বললেন, ও नहीं हो सकता, তোমরা কাপড়া বহুত ময়লা, আর তোমরা देह में बहुत बदबू। गोसल खाना में जाके তোমরা कपड़ा उतार के गोसल करो, और वही बैठे रहो। हम चला जाने से तुम गोसल खाना में से निकलेगा। हम जो बोलता अभी करो। जानता है हम रेलवे का बड़ा साहेब है। আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই করলাম। অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রিরে স্নান করলুম। আমি স্নান ঘরে খোলা জানলা দিয়ে একটা দমকা হাওয়া এসে আমার কাপড় চোপড় উড়িয়ে কোথায় নিয়ে গেল। আমি উলঙ্গ হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম। আর সাহেব তার কামরায় হুটপাটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি শুয়োর, গাধা, উল্লুক প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন। আমি নীরবে সব গালিগালাজ হজম করলুম। প্রায় ঘণ্টাখানেক এইভাবে কেটে গেল। আমি ভিজে গায়ে হি হি করে কাঁপছি, সর্বাঙ্গে এক টুকরা কাপড় নেই, আর সাহেব কামরার ভিতরে লাফাচ্ছে। মাঝপথে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য থামল। ক্লিক করে একটা আওয়াজ হলো, ছিটকিনি খোলবার আওয়াজ। তারপর গাড়ি ফের চলতে লাগলো। পাশের ঘরে টু শব্দ নেই। তাই আমি স্নান ঘরের থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করলুম। ও সর্বনাশ! সাহেব স্নানের ঘরের দুয়ারে ছিটকিনি টেনে বন্ধ করে দিয়েছেন। আমি অন্ধকূপের ভিতর আটকে থাকলুম। আধ ঘণ্টা পরে গাড়ি দিয়ে মুখ বেরিয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি বলে চিৎকার করতে লাগলুম। একজন কুলি এসে ছিটকিনি খুলে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে ভয়ে পালিয়ে গেল। শেষটা স্টেশন মাস্টার এসে ভূত নেই হ্যাঁ চোর হ্যাঁ বলতে কুলিরা এসে আমাকে মারতে মারতে আধমরা করে প্ল্যাটফর্মের উপরে টেনে নিয়ে গেল। স্টেশন বাবু বললেন, শিগগিরই ওকে একটা কাপড় পরিয়ে দে। একজন আমাকে একটা ছেঁড়া কাপড় দিল। সেই কাপড় পরে আমি স্টেশন মাস্টারকে সব কথা বললুম। তিনি বললেন, রেলওয়ের বড় সাহেব এখন সিমলায়। তাছাড়া এই ট্রেনে কোনো সাহেব আসেওনি, কোথায় নামেওনি। এখন বুঝলাম যার হাতে আমি নেস্তনাবুদ হয়েছি সে সাহেব নয়, সাহেবের ভূত। তারপর স্টেশন বাবু আমাকে থানায় পাঠিয়েছিলেন। সেখানেও এক প্রত্যন্ন মার হলো। তারপর দারোগা বাবুর জেরা। যা ঘটেছিল সব তাকে বললুম। তিনি ভূতের কথায় বিশ্বাস করলেন, কেননা তিনিও
একটি পেতিনির হাতে পড়ে বেজায় নাজেহাল হয়েছিলেন। তার পরের দিনের দারোগা বাবু আমাকে আদালত হাজির করলেন। আমার অপরাধ নাকি গুরুতর আর অবিলম্বে আমার বিচার হওয়া চাই। হাকিম বাবু ছিলেন অতিশয় ভদ্রলোক, উপরন্তু উচ্চশিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা বিশ্বাস করলেন, কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না। ভগবান ও ভূতে দুয়ের অস্তিত্ব বেআইনি। অগত্যা আমাকে তিনি 1 মাসের মেয়াদে জেল দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ। তারপর আমাকে সতর্ক করে দিলেন, এই বলে যে গাঁজা দম দিয়ে আর কখনো বিনা টিকিটে ট্রেন চড়ো না, বিশেষত তৈলঙ্গ স্বামী সেজে ফার্স্ট ক্লাস তো নয়। আমি বললুম, হুজুর, গাঁজা আমি খাইনি। তিনি বললেন, গাঁজাখোর বলেই তো তোমাকে লঘুদণ্ড দিলুম, নইলে তোমাকে দায়রা সোপর্দ করতুম। এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে। এদের তুলনায় পাড়া গিয়ে ভূতের ঢের বেশি সভ্য। আশা করি আপনাদেরকে এই গল্প পছন্দ হয়েছে। এরকম কাহিনী শোনার জন্য আমার অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে লাইক করুন। আমি আবার একটি সুন্দর ভূতের গল্প নিয়ে হাজির হব। নমস্কার।